অহেতুক ইস্যু তৈরি করে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কিনা ভেবে দেখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। মেটা প্রধান মার্ক জাকারবার্গকে 3 দিনের মধ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিল ভারত সরকার। जकरबर्ग को जो है 3 दिन के अंदर माफी मांगनी होगी। হরমুজ প্রণালী নিয়ে সমঝোতা চূড়ান্ত হয়নি, তবে শিগগিরই চুক্তি হবে আশাবাদ জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পশ্চিমাঞ্চলে উত্তর কোরিয়ার 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন জানালো ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। আজ ঐতিহাসিক 5 জুলাই, মহান জুলাই গণ অভ্যুত্থান দিবস। 2024 সালের জুলাই মাসে শুরু হয় বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগ্রাসনে ছাত্র জনতার সঙ্গে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির ধারাবাহিকতায় এই দিনে দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে 8 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। ওই সরকারের অধীনেই 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে 300 আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 209টি আসনে জয়ী হয়। পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি বেসরকারিভাবে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। দেশের রাজনৈতিক দল ও সংগঠনগুলো আয়োজন করেছে নানা কর্মসূচি। জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জাদুঘরের উদ্বোধন শেষে জুলাই 36 শীর্ষক আলোচনা সভায় তিনি বলেছেন, 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। এ সময় দেশে অহেতুক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সতর্কতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে নিজেদের অজান্তে পতিত ও পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কিনা সেটি ভেবে দেখার আহ্বান জানান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। মেটা প্রধান মার্ক জাকারবার্গকে 3 দিনের মধ্যে ক্ষমা চাওয়া এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলটিমেটাম দিয়েছে ভারতের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। নইলে মেটার সেফ হারবার আইনি সুরক্ষা তুলে নিয়ে জাকারবার্গের বিরুদ্ধে মামলা দায়েরের হুঁশিয়ারি জানানো হয়েছে। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে 23 জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিওটি সাময়িকভাবে সীমাবদ্ধ করেছিল মেটা। এ ঘটনায় কারিগরি ত্রুটির কথা স্বীকার করে মেটা ক্ষমাও চেয়েছিল। তবে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে। বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বে সংসদীয় কমিটি এই ঘটনাকে গণতন্ত্রের উপর আঘাত বলে অভিহিত করেছে। जकरबर्ग को जो है 3 दिन के अंदर माफी मांगनी होगी। यदि माफी नहीं मांगेंगे तो उनके ऊपर जो जितने भी सोशल मीडिया प्लेटफॉर्म है उनको जो सेफ हार्बर दिया हुआ है हमने, जिसका कि वो गलत फायदा उठाते हैं, सेफ हार्बर खत्म कर देंगे। अब जितने गाली गलौज, मार पीट, उल्टे सीधे चीजें सोशल मीडिया प्लेटफॉर्म पर आती हैं, जिस किसी के खिलाफ आती है वो सभी मेटा चीफ के खिलाफ जो एफआईआर करेंगे, पूरे देश भर में एफआईआर की बाढ़ आ जाएगी और उसके बाद सभी सलाखों के पीछे होगा। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি যুক্ত হয়ে তিনি অভিযোগ করেছেন, শাসক দল বিজেপি পুরো পশ্চিমবঙ্গকে মেগা কারাগারে পরিণত করেছে। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দিচ্ছে। পঞ্চায়েত, পৌরসভা ও জেলা পরিষদ জোর করে দখল করা হচ্ছে। পুলিশ দিয়ে তৃণমূলের সংসদ সদস্য ও বিধায়কদের বিজেপিতে যোগ দিতে নতুবা জেলে পাঠানো ভয় দেখানো হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সীমানা নির্ধারণ ও জনশুমারি করছে। আমরা কেউ জানি না কত হাজার কেস হয়েছে মানুষের নামে। সব জেলে বাংলাটাকে একটা কারাগারে পরিণত করে দিয়েছে। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মামাটি মানুষের বাংলা? কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা?
কোথায় নজরুলের বাংলা? ভারতের ঝাড়খণ্ডে 14তম জেপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা অনিয়মের অভিযোগে হাজারো শিক্ষার্থী ও চাকরি প্রার্থী আমরণ অনশন করছেন। মঙ্গলবার আরও 5 জন শিক্ষার্থী অনশনে যোগ দেওয়ায় আন্দোলনের গতি বেড়েছে। ভারতের ককরোচ জনতা পার্টি সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়েছেন। গেল 29 জুলাই থেকে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে এই কর্মসূচি চলছে। প্রতিবাদে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনও কর্মসূচি ঘোষণা করেছে। অনেকে অনলাইন ডেলিভারি অ্যাপের মাধ্যমে আন্দোলন স্থলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবার পাঠাচ্ছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই নিয়ন্ত্রিত জঙ্গিরা গত মাসে ভারতের দিল্লির জান্তর মন্তরে তরুণদের আন্দোলনে হামলার পরিকল্পনা করেছিল, কিন্তু নিরাপত্তা বেষ্টনীর কারণে তারা সফল হতে পারেনি, এমন দাবি করেছেন পাঞ্জাব পুলিশের মহাপরিচালক গৌরব যাদব। তিনি বলেছেন, পুলিশ আইএসআই সমর্থিত 2টি আন্তঃসীমান্ত জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করেছে। সুখমান সিং নামে এক জঙ্গি তার সহযোগী 4 কিশোরসহ মোট 9 জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে 3টি পিস্তল, 4টি পেট্রোল বোমা ও 9টি কার্তুজ উদ্ধার করেছে। সুখমান স্বীকার করেছেন, পাকিস্তানের একজন আইএসআই হ্যান্ডলারের সঙ্গে তার যোগাযোগ ছিল। হামলা চালানোর দায়িত্ব তাকে দেয়া হয়েছিল। হরমুজ প্রণালী নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে দুই পক্ষ শিগগিরই একটি চুক্তি স্বাক্ষর করবে, এমনই আশাবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে সাংবাদিকদের কাছে তিনি আরও বলেছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে, শিগগিরই সমঝোতা হবে। হরমুজ প্রণালীটি পুরোপুরি বন্ধ নয়। কিছু বাণিজ্যিক জাহাজ ইতিমধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে। হরমুজ প্রণালী দিয়ে এখনও কিছু তেল পরিবহন হচ্ছে। এ সময় বাব আল মানদের প্রণালীর কথা উল্লেখ করে তিনি বলেন, ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের জাহাজে হামলার হুমকি দেয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনার কোনো তথ্য ইসরায়েলকে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তেল আবিব কর্তৃপক্ষকে এসব আলোচনার বেশিরভাগ তথ্য পরোক্ষভাবে সংগ্রহ করছে। এ কারণে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে ইসরায়েলের মধ্যে সন্দেহ বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের নীতি সম্পর্কে তাদের ক্রমবর্ধমান সংশয় প্রকাশ করেছেন। ওই কর্মকর্তা আরও বলেছেন, ট্রাম্পের অধীনে শান্তি ও যুদ্ধের মধ্যকার দূরত্ব কেবল কিবোর্ডের টি, আর এবং ইউ অক্ষরের মধ্যবর্তী দূরত্বের মতোই। গাজার অধিকৃত পশ্চিম তীরে 70টির বেশি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান নিয়ন্ত্রণ নিতে 113 মিলিয়ন শেকেল বা $37 মিলিয়ন অর্থ বরাদ্দ দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। মঙ্গলবার সরকারি স্টিয়ারিং কমিটি সভায় এই নতুন তহবিল অনুমোদন হয়। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, এই পরিকল্পনার মূল লক্ষ্য বেথেলহেমের কাছে অবস্থিত সলেমনস পুলস দখল করা। 2022 সাল থেকে পর্যন্ত বসতি স্থাপন বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে পশ্চিম তীরে অবৈধভাবে 104টি বসতি এবং 160টি আউটপোস্ট অনুমোদন দেওয়া হয়েছে। চলতি বছর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারী ও ইসরায়েলি বাহিনী 11,000-এর বেশি বার হামলা করেছে। উত্তর লোহিত সাগরে ইয়ানবু উপকূলে ওয়াফা নামের একটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিবৃতি দিয়ে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র এহিয়া সারি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। 22 জুলাই থেকে অবরোধের বদলে অবরোধ শুরু করেছেন তারা। সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এই হামলা করা হয়েছে। এই হামলার মাধ্যমে অবরোধ শুরুর পর থেকে হুতিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে 8টি সৌদি তেল ট্যাঙ্কার। ইউক্রেনের প্রধান গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তা আন্দ্রি চেরনিয়াক জানিয়েছেন, উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হচ্ছে। রাশিয়া প্রায় 90 জন উত্তর কোরীয় সদস্য নিয়ে এই ইউনিট গঠন করেছে। ইউনিটটি পশ্চিমাঞ্চল ভোরেনজো অঞ্চলে মোতায়েন হচ্ছে। রাশিয়ার 112তম ক্ষেপণাস্ত্র ব্রিগেডের অধীনে এই ইউনিটে ইউক্রেনে হামলা চালানোর জন্য 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 6টি লঞ্চার থাকতে পারে। উল্লেখ্য, ইউক্রেন বর্তমানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র ঘাটতিতে ভুগছে। রাশিয়া এই সুযোগ কাজে লাগিয়ে আরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের চেষ্টা করছে। বার্তা সংস্থা রয়টার্স বুধবার এসব তথ্য জানিয়েছে। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের তীব্রতা কিছুটা কমায়। লেবাননের সংঘাতের কারণে বাস্তুচ্যুত 8 লাখেরও বেশি মানুষ নিজ এলাকায় বাড়ি ঘরে ফিরছেন। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা OCHA জানিয়েছে, 30 জুলাই পর্যন্ত 8,21,077 জন মানুষ তাদের বসত বাড়িতে ফিরেছেন। সংস্থাটি আরও জানিয়েছে, গণপ্রত্যাবর্তন শুরু হলেও এখনও 3,60,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত আছেন। তাদের মধ্যে প্রায় 26,000 মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। মাত্র 20 মিনিটের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলী এলাকায় 7টি বিস্ফোরণ হয়েছে। এটি বিশ্বের বৃহত্তম কৃত্রিম বন্দরের পাশে মুক্ত বাণিজ্য অঞ্চল।
ঘটনার ভিডিও চিত্র ধারণ করার অপরাধে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, নাসার থার্মাল ইমেজিং রিপোর্টে জানা গেছে বন্দর সংলগ্ন একটি জ্বালানি মজুত ও স্থানান্তর গুদামে আগুন শুরু হয়েছে। বিস্ফোরণটি কোনো সামরিক হামলা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ইরাকি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কারণে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানায়নি আমিরাত সরকার। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।